এই ছবিটা দাও তো, বইটা দাও তো। লাস্ট কত দূর হয়েছিল? হুম, সেমিকন্ডাক্টরের লাস্ট কত দূর হয়েছিল? আচ্ছা, আজকে আমরা এনার্জি ব্যান্ড পড়বো, পুরো পিওর পিওর কনসেপ্ট অফ এনার্জি ব্যান্ড। ওকে। হুম, না না, বোর্ডটা এখানে কালো, এখানে লাল, এখানে ওদিকে সবুজ, এরকম হয়েছে। আচ্ছা চলো, এই হেডিং দাও এনার্জি ব্যান্ড, একদম পুরো যে হ্যাঁ স্টার্ট হয়েছিল। জানি, দেখো এনার্জি, হ্যাঁ দেখো এনার্জি ব্যান্ড আগের দিন শুধুমাত্র সংজ্ঞাটা লিখিয়েছিলাম, আজকে পুরোপুরি একদম ফুল ফ্লেজ এনার্জি ব্যান্ড কিভাবে তৈরি হচ্ছে সেটা আজকে আমরা জানবো। এনার্জি ব্যান্ড, ওকে। আচ্ছা তাহলে শুরু করে দিই। দেখো, আমরা জানি যে বোর, বোরের স্বীকার্য, বোরের স্বীকার্য কি বলেছে? বোরের স্বীকার্য বলেছে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। ঠিক বলছি? পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট সংখ্যক কক্ষপথ বরাবর, কক্ষে বরাবর ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। এটা হচ্ছে কোনো কোনো বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে, এটা হচ্ছে কোনো বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে কোনো বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করব যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওর পাশে এরকম ভাবে ইলেকট্রন ঘুরতে পারে। ঠিক আছে, ইলেকট্রন থাকতে পারে, তার আশেপাশে সব ইলেকট্রন এরকম ভাবে ঘুরতে পারে। ঠিক আছে, এবার এই কক্ষগুলোর কিছু নাম আছে, 1 2 3 KLM, তাই তো? হ্যাঁ এইভাবে চলছে। এবার আমরা এখান থেকে দেখবো যে ধরো সিলিকনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি। ঠিক আছে, সিলিকনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে। সিলিকনের আমরা ইলেকট্রন বিন্যাস পড়েছি। সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা কি ছিল? সিলিকন 14। সিলিকনের ইলেকট্রন বিন্যাস ছিল এরকম, হ্যাঁ 1:3p2। ওর কিন্তু 3D ও আছে, কিন্তু 3p ও ফুল হয়নি, হ্যাঁ ফাঁকা। ঠিক আছে, এই যে 3s থেকে শুরু করে 3p আর 3d, এইটাকে বলা হয় ভ্যালেন্স শেল, ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষ। হ্যাঁ, যোজ্যতা কক্ষ। ঠিক আছে, এবার এটাকে আমরা দেখো কিভাবে একটা ডায়াগ্রামে এটাকে মানে লিখি। দেখো, দেখো এই যে 1:2 2:2p6, এগুলো তুমি যত এখান থেকে যত বার মানে যত এগোবে এদিকে শক্তি স্তরে, তত এগুলো কেন্দ্র থেকে দূরে হতে থাকে, তাই তো? তত কেন্দ্র থেকে দূরে অবস্থান হবে। তাহলে দেখো আমি যদি শক্তি স্তর আর দূরত্ব এদের যদি আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, তো দেখো সবার প্রথমে আমি যে কক্ষটা পাবো সেটা হবে 1s কক্ষটা পাবো সবার নিচে, তারপরে পাবো 2s, এই বরাবর হচ্ছে এনার্জি। ঠিক আছে, এনার্জিকে ডিসপ্লেস করেছি। আর এই বরাবর ধরে নাও দূরত্ব, মানে ডিস্টেন্স, মানে কতটা দূরে, কে নিউক্লিয়াস থেকে কতটা দূরে অবস্থিত সেটাকে ডিটারমাইন করেছি। বাদ দাও। তো দেখো 1s 2s, এরপরে হচ্ছে ধরো তোমার আছে 3s, তারপরে 3p,
তারপর 4s কেটে যাচ্ছে, 4s 4s 3d এই কেটে যাচ্ছে মাঝে মাঝে। 2s 2p। হ্যালো সুপ্রীতি, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? 3s 3p 4s। ঠিক আছে, ঠিক লিখলাম, ঠিক লিখলাম। 3p 4s 3d, 3p পরে 4s তারপরে 3d হয়। ওকে, আচ্ছা এবার আমি এখানে ইলেকট্রন গুলো, হ্যাঁ তারপরে 4p, 3d পরে 4p। দরকার নেই, আমার তো 3 দিয়ে কথা, 3 অব্দি আছে আমার। দেখো 4s টাকে আনলাম কারণ ভদ্রতার জন্য, ঠিক আছে, ওদের কোনো চাপ নেই। আচ্ছা দেখো 1s2, 1s2 মানে এখানে দেখো কোয়ান্টাম নাম্বার দুটো, একটা স্পিন কোয়ান্টাম নাম্বার দুটো, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। 2s এ 2s2 2p6, 2p6 মানে ছটা কোয়ান্টাম নাম্বার আছে। 3s2, 3s2 মানে 3p2, 3p2। এখানে কিন্তু আরো দুটো গ্যাপ রয়ে গেল, এটা কি বোঝা গেল? এই যে আমি সাজালাম, এই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ, এবার দেখো একটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে আমরা এরকম একটা গঠন পাবো, যে গঠনে দেখো এই ইলেকট্রন গুলো, এখানে যে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন, এখানের ছটা ইলেকট্রন, এখানের দুটো, এখানের দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন ধরো 1s এর দুটো ইলেকট্রনকে তুমি যদি একটা নির্দিষ্ট শক্তি দাও, তাহলে তোমাকে ওকে ওই এইখানকার একটা ইলেকট্রন তারপরে কোথায় যেতে পারে, ঠিক সোজাসুজি 2s এ যেতে পারে। কিন্তু এই 1s আর 2s এর মধ্যে কোথাও ওরা থাকতে পারবে না। পারবে কি? পারবে না। ওকে হয় 1s, হ্যাঁ হয় 1s এ থাকতে হবে, নয় 2s এ থাকতে হবে, নয় 2p তে, নয় 3s এ, নয় 3p তে, এরকম থাকতে হবে। তো এবার আমি এই 1s 2s 2p এইগুলোকে আমি একটু না আপাতত রেখে দিচ্ছি, কারণ এগুলো অনেক ভেতরে আছে ও এগুলো অনেক নিউক্লিয়াসের কাছে আছে। যারা অনেকটা বেশি নিউক্লিয়াস থেকে দূরে আছে, মানে সর্ববহিঃস্থ কক্ষ 3, 3 কক্ষটা, সর্ববহিঃস্থ কক্ষ 3 মানে 3s 3p 3d 4s, এগুলোকে দিয়ে একটু দেখি। দেখো এখানে 3s 3p 3d তিনটের মধ্যে শুধুমাত্র 3s 3p তে ইলেকট্রন পাচ্ছ, তাও 3p টা পুরোটা পুরি, শুধুমাত্র 3s এ দুটো ইলেকট্রন পাচ্ছ আর 3p তে দুটো ইলেকট্রন পাচ্ছ। 3d টা পুরো ফুল, পুরো পুরো ফাঁকা, আর 3p টার দুটো ঘর ফাঁকা, এরকম টাইপের আছে। হলো, এবার এবার ধরো তুমি, এটা তো গেলে একটা সিলিকনের ক্ষেত্রে, এই একটা সিলিকনের ক্ষেত্রে শক্তি স্তরগুলো আলাদা আলাদা ভাবে অবস্থান করে। এই একটা সিলিকনের ক্ষেত্রে শক্তি স্তরগুলো আলাদা আলাদা ভাবে অবস্থান করে, ঠিক আছে। এটা লেখো, এই ছবিটা এঁকে এতদূর লেখো, লেখো যে একটি একটি আগে এতদূর আঁকো তারপরে বলছি। মানে এই ছবিটার নিচে, নিচে লেখো যে একটি বিচ্ছিন্ন সিলিকন পরমাণুর ক্ষেত্রে, একটি বিচ্ছিন্ন সিলিকন পরমাণুর ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন সিলিকন পরমাণুর ক্ষেত্রে যোজ্যতা কক্ষের 4টি ইলেকট্রন, যোজ্যতা কক্ষের 4টি ইলেকট্রন 3s, 4টি ইলেকট্রনের দুটি দুটি ইলেকট্রন 3s কক্ষে, 3s কক্ষকে, কক্ষকে 3 যোজ্যতা কক্ষের 4টি ইলেকট্রনের দুটি ইলেকট্রন 3s কক্ষকে
এবং বাকি দুটি ইলেকট্রন থ্রি পি কক্ষকে অবস্থান করে। হ্যাঁ, বাকি দুটি ইলেকট্রন থ্রি পি কক্ষকে অবস্থান করে, থ্রি পি কক্ষকে অবস্থান করে, থ্রি পি কক্ষকে অবস্থান করে, গেল। এবং বাকি কক্ষকগুলি অসম্পূর্ণ অবস্থায় থাকে, এবং বাকি কক্ষকগুলি অসম্পূর্ণ অবস্থায় থাকে। থ্রি এস থেকে কোনো ইলেকট্রনকে, থ্রি এস থেকে না, থ্রি এস এর কোনো ইলেকট্রন কি, কোনো ইলেকট্রন না, থ্রি এস এর ইলেকট্রন, থ্রি এস এর কোনো ইলেকট্রন, দেখো থ্রি এস এর কোনো ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যেতে চাইলে তাকে, হ্যাঁ বলো, তাকে থ্রি পিতেই যেতে হবে, তাকে থ্রি পিতেই যেতে হবে, অথবা ফোর এস বা থ্রি ডি, ঠিক আছে, ফোর এস বা থ্রি ডি তে যেতে পারে, থ্রি এস অথবা ফোর এস বা থ্রি ডি তে যেতে পারে। হলো? তাহলে এখানে যেটা লিখলাম যে সর্ববহিস্থ কক্ষে চারটে ইলেকট্রন আছে, এই চারটে ইলেকট্রনকে আমি ধরো থ্রি এস থেকে থ্রি পি তে নিয়ে যেতে পারি, বা থ্রি পি থেকে ফোর এস এ, বা থ্রি পি থেকে ফোর থ্রি ডি তে, এরকম ভাবে নিয়ে যেতে পারি। কিন্তু এগুলোর একটা নির্দিষ্ট মানের শক্তি স্তর, তাই না? মানে থ্রি পি একটা নির্দিষ্ট শক্তি স্তর তো, তারপরে ফোর এস একটা নির্দিষ্ট শক্তি স্তর তো, এই ইলেকট্রনটাকে কখনো এই মাঝপথে আসতে পারবে, এই মাঝপথে এসে থাকতে পারবে? এই দুটো ইলেকট্রনে কোনো ইলেকট্রনকে মাঝপথে রাখতে পারবো? পারবো না, এটাই বলছি যে পারবো না, ঠিক আছে, এটাই এখানে লেখানো হয়েছে। দেখো পড়ো কি বলতে চাইছি, দাও এদিকে দাও। আর এরকম করে দিতে নেই, এরকম করে তুই এরকম করে দেবে, মানে আমি তাকে এরকম করে খাতা দিই, এরকম করে খাতা দিচ্ছ না, বুঝলে? হ্যাঁ, ঠিক। বলেছে একটি বিচ্ছিন্ন সিলিকন পরমাণুর ক্ষেত্রে যোজ্যতা কক্ষের চারটি ইলেকট্রনের দুটি ইলেকট্রন থ্রি এস কক্ষকে এবং বাকি দুটি ইলেকট্রন থ্রি পি কক্ষকে অবস্থান করে, এবং বাকি কক্ষকগুলি অসম্পূর্ণ অবস্থায় থাকে। থ্রি এস এর কোনো ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যেতে চাইলে তাকে থ্রি পিতেই যেতে হবে, অথবা ফোর এস বা থ্রি ডি তে যেতে হবে। হলো? কিছু সিলেক্টেড কিছু আছে, ঠিক আছে, কিছু নির্দিষ্ট শক্তি স্তরে যেতে হবে। এটা গেল, এতদূর গেল। এবার দেখে নাও, হ্যাঁ, এবার দেখো কি হচ্ছে। এবার আমি দুটো সিলিকন পাশাপাশি নিয়ে আসবো, মানে আমি এখানে দুটো সিলিকন নেব, দুটো সিলিকনকে আমি নিয়ে আসছি। এবার কটা সিলিকন পরমাণু আসলো? দুটো সিলিকন। এবার দুটো সিলিকনকে আমি যত কাছে নিয়ে আসবো, তত সবার প্রথমে কি বলেছিলাম আগের দিন, কোন শক্তি স্তরটা ইন্টারঅ্যাক্ট করে? সব থেকে বাইরে যেটা, এখানে সব থেকে বাইরে থ্রি ডি আছে, থ্রি পি আছে, তারপরে থ্রি এস আছে। সবার আগে থ্রি ডি হবে, তারপরে থ্রি পি হবে। হ্যাঁ, তো দেখো এই যে সিলিকনটা নিয়ে আসছি, এই সিলিকনেরও থ্রি পি তে দুটো ইলেকট্রন আছে, আর থ্রি এস এ দুটো ইলেকট্রন আছে, আছে তো? তাহলে এই সিলিকনের থ্রি এস, এই সিলিকনের থ্রি পি, আর এই সিলিকনের থ্রি পি, এই সিলিকনের থ্রি এস, আর এই সিলিকনের থ্রি এস আস্তে আস্তে ওভারল্যাপ করবে, কিন্তু সবার আগে পি করবে না এস করবে?
সবার আগে পি করবে, 3p। ঠিক আছে, তাহলে দেখো এর পাশের সিলিকনের দুটো ইলেকট্রন আবার এখানে অবস্থান করবে। এটা হচ্ছে যখন দুটো সিলিকন পরমাণু আছে। ঠিক আছে, তো এটা হলো, আবার লেখো এই ছবিটা আবার আছে, উইথ দুটো সিলিকন পরমাণু। শুধু শুধু শুধু, না 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 না, শুধু এই ছবিটাই আবার আসতে হবে। দুটো বুঝবে কি করে আলাদা? কালো কালি আছে তো ব্যাগে আছে, তোমার কাছে কোথায় আছে? ও সত্যি, কি অভ্যাস হয়েছে আমার? এখন দুটি সিলিকন পরমাণু পাশাপাশি আনা হলে তাদের যোজ্যতা কক্ষ, তাদের যোজ্যতা কক্ষের 3p এবং 3s সমাপতিত হয়, 3p এবং 3s সমাপতিত হয়। ফলে 3s এবং 3p সমাপতিত হয়, ফলে ফলে এই দুটি পরমাণুর, ফলে দুটি পরমাণুর 3s এর 4টি কোয়ান্টাম শক্তি স্তর পাওয়া যায়। 3s কক্ষকে 4টি কোয়ান্টাম শক্তি স্তর পাওয়া যায় এবং 3p তে 12টি কোয়ান্টাম শক্তি স্তর পাওয়া যায়। 4টি কোয়ান্টাম শক্তি স্তর, কোয়ান্টাম, 4টি কোয়ান্টাম শক্তি স্তর পাওয়া যায় এবং 3p কক্ষকে 12টি কোয়ান্টাম শক্তি স্তর পাওয়া যায় এবং 3p কক্ষকে 12টি কোয়ান্টাম শক্তি স্তর পাওয়া যায়। বুঝলে? আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। দেখো যখন ইন্ডিভিজুয়াল সিলিকন ছিল তখন 3s এর দুটো কক্ষক ছিল, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। 3p তে 6টা ছিল, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে 3টে পেয়ার, 3টে খোপ, টোটাল 6টা ছিল। এবার যখন আমি দুটো সিলিকনকে কাছাকাছি আনছি তাহলে সবার প্রথমে ওদের ইন্টারঅ্যাক্ট করবে বাইরের কক্ষটা। বাইরের কক্ষ, দেখো এই সিলিকনটা নিয়ে আসছে 3p তে 6টা কোয়ান্টাম এনার্জি স্টেট, 6টা কোয়ান্টাম শক্তি স্তর, আর এই একটা সিলিকন নিয়ে আসছে 3s এর দুটো কোয়ান্টাম শক্তি স্তর। ঠিক আছে, তাহলে 3p তে নিয়ে আসছে 6টা কোয়ান্টাম শক্তি স্তর, 3s এ নিয়ে আসছে দুটো কোয়ান্টাম শক্তি স্তর। তাহলে তাহলে আর একটা সিলিকনের তারও তো তাই থাকবে, তারও তো 3s এ দুটো কোয়ান্টাম শক্তি স্তর আর 3p তে 6টা কোয়ান্টাম শক্তি স্তর নিয়ে আসবে যখন আসবে, তাই না? তাহলে এই দুটো সিলিকন যখন পাশাপাশি খুব কাছাকাছি চলে আসবে তখন টোটাল 3p তে মার্জ হয়ে যাবে আর 3s 3s এ মার্জ হয়ে যাবে।
দুটো সিলিকনের 3p মিলে যাবে, দুটো সিলিকনের 3s মিলে যাবে। তাহলে দুটো সিলিকনের প্রত্যেকে 6টা করে কোয়ান্টাম শক্তি স্তর। তাহলে দুটো সিলিকনের টোটাল কটা শক্তি স্তর কোয়ান্টাম? 12টা শক্তি স্তর। আর 3s এ হচ্ছে টোটাল কটা শক্তি স্তর হবে? 4টে। হ্যাঁ, 12টা হবে। এবার দেখো এইটাই লেখালাম, এতক্ষণ অব্দি এটা লেখালাম। এবার ইলেকট্রন সংখ্যা দিয়ে লেখাবো। দেখো এখানে তাহলে এখানে দেখো 3s এ কোয়ান্টাম শক্তি স্তর কটা? 4টে। আর ইলেকট্রন আছেও দেখো 4টে। তাহলে ফুল 3p তে কোয়ান্টাম শক্তি স্তর আছে 12টা, রয়েছে আছে দেখো 4টে। বুঝলে? তাহলে দেখো 3p কিছুটা ভর্তি, বাকিটা ফাঁকা। 3p কিছুটা ভর্তি, বাকিটা ফাঁকা। কিন্তু এই শক্তি স্তরগুলোকে আমরা কিভাবে লিখবো? দেখো দেখো এই শক্তি স্তরগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? আমি এখানে 3s কটা, দেখো 3s শক্তি স্তর মানে 3s এর মধ্যে কটা কোয়ান্টাম শক্তি স্তর থাকবে? 4টে। তার মানে আমি 3s এর এরকম 3s আমি 4টে 3s লাইন পাবো। 1 2 3 4, এরকম 4টে আমি 3s লাইন পাবো। আর 3p তে থাকবে 12টা, 3p তে থাকবে 12টা। তাহলে 12টা আমি ওরকম লাইন পাবো, 3p লাইন পাবো 12টা। কিন্তু 12টা তো আঁকা সম্ভব না। এবার তুমি ভাবো যে শুধু দুটো নিয়ে আসলাম, দুটো সিলিকন আসলেই 12টা হচ্ছে এরকম, আর এখানে 4টে। এবার আমি n সংখ্যক নিয়ে আসবো। এরপরে লেখো n সংখ্যক, দাঁড়াও n সংখ্যক লেখার হ্যাঁ আগ দুটো দাঁড়াও, n সংখ্যক লেখার আগে ইলেকট্রন সংখ্যাটাকে লিখে দিই। প্যারা করে লেখো, এই লাইনগুলো আঁকবে পরে, আগে যেটা বলছি সেটা এখন লেখো। প্যারা করো, প্যারা করে লেখো যে বিচ্ছিন্ন সিলিকন পরমাণু, বিচ্ছিন্ন সিলিকন পরমাণু 3s কক্ষে, বিচ্ছিন্ন সিলিকন পরমাণু 3s কক্ষে দুটি ইলেকট্রন থাকে, দুটি ইলেকট্রন থাকে। এই দুটি ইলেকট্রন দুটি কোয়ান্টাম শক্তি স্তরকে দখল করে থাকে। এই দুটি ইলেকট্রন দুটি কোয়ান্টাম শক্তি স্তরকে দখল করে থাকে। থ্রি এস কক্ষে দুটি ইলেকট্রন থাকে। এই দুটি ইলেকট্রন দুটি কোয়ান্টাম শক্তি স্তরকে দখল করে থাকে, দুটি কোয়ান্টাম শক্তি স্তরকে দখল করে থাকে। ঠিক আছে, দুটি কোয়ান্টাম স্তরকে দখল করে থাকে। এবং এবং থ্রি পি কক্ষকের 6টি কোয়ান্টাম এবং 3p কক্ষকের 6টি কোয়ান্টাম শক্তি স্তরে 6টি কোয়ান্টাম শক্তি স্তরে মোট দুটি ইলেকট্রন থাকে, মোট দুটি ইলেকট্রন থাকে, মোট দুটি ইলেকট্রন থাকে। আচ্ছা, দুটি ইলেকট্রন দুটি কোয়ান্টাম শক্তি স্তর দখল করে থাকে, দুটি ইলেকট্রন দুটি কোয়ান্টাম শক্তি স্তর দখল করে থাকে। দখল করে থাকে। এখন দুটি সিলিকন পরমাণু খুব কাছাকাছি আসলে
এখন দুটি সিলিকন পরমাণু খুব কাছাকাছি আসলে খুব কাছাকাছি আসলে থ্রি এস কক্ষের মোট কোয়ান্টাম শক্তিস্তর হয়, থ্রি এস কক্ষের মোট কোয়ান্টাম শক্তিস্তর হয়, বলো কটা? চারটি। এই চারটি শক্তিস্তর চারটি পরমাণু দ্বারা পূর্ণ থাকে। এই চারটি শক্তিস্তর চারটি পরমাণু দ্বারা পূর্ণ থাকে। এই পরমাণু বললাম চারটি ইলেকট্রন দ্বারা, এই চারটি শক্তিস্তর চারটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবং থ্রি পি কক্ষের মোট কোয়ান্টাম শক্তিস্তর হয়, মোট কোয়ান্টাম শক্তিস্তর হয় কটা? 12টা। এর মধ্যে চারটি শক্তিস্তর চারটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। চারটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। বুঝা গেল? এবার আমাকে বলো, আমি যদি আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়াই সিলিকনের, আচ্ছা এবার এই ছবিটা এঁকে নাও, এই ছবিটা আঁকবে, একে এখানে নীল দাগগুলো দেবে, ঠিক আছে? এই নীল দাগগুলোর মাহাত্ম্য আমি বলছি। হ্যাঁ আছে, কালি আছে। না এঁকে ছিলে যে সেটার মধ্যে, আচ্ছা এঁকে ছিলে যে সেটার মধ্যেই আঁকো, যেটা এঁকে ছিলে আগে সেটার মধ্যেই আঁকো, কারণ একই তো, দুটোর কেসে তো হচ্ছে। সেকেন্ডে যে ছবিটা গেছে দুটোর ক্ষেত্রে সেটা ক্ষেত্রে আছে, হ্যাঁ সেটা ক্ষেত্রে। কি কালার লাগবে? হ্যাঁ হ্যাঁ চারটে, আচ্ছা নীল চারটে। না না, তুমি এখানে চারটে হবে, একটা তো আছেই আর তিনটে আসবে, আর এখানে ছটা আঁকা সম্ভব না, ছটা আঁকা, হ্যাঁ টোটাল 12টা আঁকতে হবে। তাহলে না না আঁকতে হবে না, সম্ভব না, আমি ওখানে এরকম দিয়ে দেবো, এরকম শেড দিয়ে দেবো, শেড, শেড দিয়ে দেবো, সম্ভব না এত আঁকা। হয়ে গেছে। আচ্ছা এবার হিসাব হয়েছে। এবার দেখো আমি আগে একদম প্রথমের দিকে চলে যাই। দেখো বোর্ড বলেছিল, আমি লিখেও দিয়েছি এটা, যে ইলেকট্রন হয় থ্রি এসে থাকবে নয়তো থ্রি পিতে চলে যাবে, হয় থ্রি এসে থাকবে নয়তো থ্রি পিতে চলে যাবে, এর মাঝের কোনো জায়গাতে থাকতে পারে না। এবার এখানে থ্রি এস কটা পাচ্ছ? 1 2 3 4, আর এখানে সিক্স পি কটা পাচ্ছ? 12টা।
তাহলে দেখো মাত্র দুটো ইলেকট্রনের ক্ষেত্রেই এখানে এই যে চারটে ইলেকট্রন আছে দেখতে পাচ্ছ 3s এর, এরা এখানকার চারটে শক্তি স্তরে যে কোনোটাতে থাকতে পারে। এই চারটে ইলেকট্রন এরা তো পাশাপাশি চলে এসছে, এদের তো 3s আর 3p ওভারল্যাপ করে গেছে, ওদের দুজনের আলাদা আলাদা 3s 3p বলে কিছু নেই, ওই দুজনেই একই 3s ব্যবহার করছে, ওই দুজনেই একই 3p ব্যবহার করছে। যেহেতু 3s 3p মিশে গেছে, তাহলে এই 3s এর আগে কটা শক্তি স্তর ছিল? একটা। এখন এই 3s এর টোটাল কটা শক্তি স্তর? চারটে। তাহলে দেখো এই চারটে ইলেকট্রন চারটে ভ্যারিয়েশন পাচ্ছে চারটে এরা শক্তি স্তরে থাকার, মানে এই চারটে দাগের মধ্যে যে কোনো দাগ থাকতে পারে। কিন্তু বোর তো এটা বলে যায়নি, বোর বলেছে একটা জায়গাতে থাকতে পারে। তাহলে বোর কি পুরোপুরি ঠিক বলে গেছে? দেখো বোর শুধু পরমাণুর বলেছে, বোর বলেছে পরমাণুর মডেল, কিন্তু আমরা তো পরমাণু না, আমরা তো যৌগ বানানো শুরু করে দিয়েছি, ক্রিস্টাল বানানো শুরু করে দিয়েছি। স্বাভাবিকভাবে বোর এখানে খাটবে না, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোরের জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দেখো কক্ষগুলো কি হচ্ছে? ওভারল্যাপ করে যাচ্ছে। ওভারল্যাপ করে গিয়ে কি হচ্ছে? আমরা অনেকগুলো 3s পাচ্ছি, অনেকগুলো 3s পাচ্ছি, তাহলে ইলেকট্রনের অনেকগুলো 3s যে কোনোটা থাকতে পারে। আর ইলেকট্রন এই 3p এর ক্ষেত্রে দেখো, ধরো 3p তে থাকা চারটি ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন আগে কি হতো, হয় 3p তে থাকতো নয়তো 4s এ চলে যেত। কিন্তু এখন 3p থেকে 4s এ না গিয়ে ওই 12টার মধ্যে যে কোনো একটাতে থাকতে পারে, 12টার মধ্যে যে কোনো একটাতেও থাকতে পারে। তাহলে এইটা হচ্ছে দুটো সিলিকনের ক্ষেত্রে এরকম হচ্ছে। এবার আমি ধরো n সংখ্যক সিলিকন নেব, আমি কিরকম সিলিকন নেবো লেখো, এবার প্যারা করে লেখো n সংখ্যক সিলিকনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, গুগল ডুয়োতে করলে তুমি আজকে একা আছো বলে হতে পারে, কিন্তু মানে একসাথে অনেকজন থাকলে না স্ক্রিন ছোট হয়ে যাবে। আমি ডুয়োতে করছি আজকে, তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ দাঁড়া। তো দেখো কি বলছিলাম, এবার ধরো আমরা n সংখ্যক সিলিকনকে নিয়ে আসছি। তাহলে n সংখ্যক সিলিকনকে আনলে আমার সাথে সাথে বলো, দেখো প্রত্যেকটা 3s এর 2s দুটো করে কোয়ান্টাম শক্তি স্তর আছে, প্রত্যেকটা সিলিকনের জন্য 3s এর দুটো করে আছে। তাহলে আমি যদি n খানা সিলিকন নিয়ে আসি, n খানা সিলিকন, তাহলে 3s এ কটা শক্তি স্তর পাবো? এই চারটে কেন পাবো? বলছি না n সংখ্যক না, দেখো একটা সিলিকনে 3s এ দুটো কোয়ান্টাম শক্তি স্তর। হ্যাঁ, তাহলে n খানা যদি আমি সিলিকন নিয়ে আসি, তাহলে 3s এ কটা ইলেকট্রন পাবো? 2n সংখ্যক, 2n সংখ্যক শক্তি স্তর। এবার বলো এই 2n সংখ্যক শক্তি স্তরে কটা ইলেকট্রন থাকবে? শক্তি স্তরে কটা ইলেকট্রন থাকবে? 3s এ যখন একটা ছিল শুধু লালটা, 3s এ দুটো শক্তি স্তরে দুটোইতে ছিল, দুটোতে দুটোই ছিল। যখন দুটো সিলিকন পাশাপাশি আনলাম, দুটো থেকে চারটে 3s হয়ে গেল, 3s এর শক্তি স্তর, কোয়ান্টাম শক্তি স্তর চারটে হয়ে গেল, ইলেকট্রন চারটে হলো। তাহলে দুটোর জন্য দুটো, চারটের জন্য চারটে, 2n এর জন্য 2n খানা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 2n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান সমান 2n, ইলেকট্রন সংখ্যাও 2n। তো লেখো, লেখো প্যারা করে লেখো, এখন n সংখ্যক পরমাণু বিশিষ্ট সিলিকনের, কি লিখেছো? n সংখ্যক সিলিকনের ক্রিস্টাল, n সংখ্যক সিলিকনের, লেখো এখন n সংখ্যক পরমাণু বিশিষ্ট সিলিকনের ক্রিস্টালের ক্ষেত্রে, সিলিকনের ক্রিস্টাল মানে কেলাস, সিলিকনের ক্রিস্টালের ক্ষেত্রে সিলিকনের ক্রিস্টালের ক্ষেত্রে পরমাণুগুলির পরমাণুগুলির আন্তরাণবিক ব্যবধান, পরমাণুগুলির আন্তরাণবিক ব্যবধান, পরমাণুগুলির আন্তরাণবিক ব্যবধান এতটাই সূক্ষ্ম হবে যে এতটাই সূক্ষ্ম হবে যে যোজ্যতা কক্ষগুলি
যোজ্যতা কক্ষগুলি সমাপতিত হতে থাকবে, সমাপতিত হতে থাকবে। ফলে যোজ্যতা কক্ষগুলি কি বললাম, সমাপতিত হতে থাকবে। ফলে ক্রিস্টালটির 3s কক্ষকে কক্ষকে 2n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে 2n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে সংখ্যক ইলেকট্রন অবস্থান করবে এবং 3p কক্ষকে, বলো 3p কক্ষকে কটা শক্তি স্তর হবে? এই 12টাতে যখন দুটো ছিল তখন n একটা সিলিকনের দুটো হলে 12টা। একটা সিলিকনের 3p তে কটা কোয়ান্টাম শক্তি স্তর থাকে? 6টা কোয়ান্টাম শক্তি স্তর থাকে। তাহলে n সংখ্যক 3p তে, তাহলে এটা বলতে পারছো না কেন? 6n। তো লেখো কি বললাম, 3p কক্ষকে মোট কোয়ান্টাম শক্তি স্তর হবে 6n সংখ্যক, যার মধ্যে বলো কটা ইলেকট্রন আছে, কটা ইলেকট্রন থাকবে? 6টার মধ্যে দুটো ছিল, তাহলে এনটার মধ্যে কটা থাকবে? একটা সিলিকনে দুটো ছিল, দুটো সিলিকনে 4টে ছিল, তিনটে সিলিকনে 6টা হবে। তা কি হচ্ছে, কত গুণ হচ্ছে? নাম্বার অফ সিলিকনের সাথে 3p তে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 2 গুণ করে বাড়ছে। হ্যাঁ, তাহলে 2n তাহলে n সংখ্যক সিলিকন নিলে, n সংখ্যক যদি নিই সিলিকনের পরমাণু, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2n। তো লেখো, তো কি বললাম শেষে, যার মধ্যে 2n সংখ্যক ইলেকট্রন 2n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তর দখল করে। 2n সংখ্যক ইলেকট্রন 2n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তর দখল করে এবং বাকি ফার্স্ট ব্র্যাকেটে লেখো 6n - 2n বা 4n সংখ্যক এবং বাকি ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখো 6n - 2n সমান কত? 4n 4n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তর খালি থাকে বা অসম্পূর্ণ থাকে। ব্যাস,
এবার এটা যেটা লেখালাম সেটা আমি তোমাকে বলি। দেখো এই 3s এর তুমি 2n খানা 3s পাবে, শুধু এই অল্প একটু জায়গাতে 2n খানা 3s পাবে। ধরো 1 মোল মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক, ঠিক আছে? তাহলে এখানে ভাবো 10⁻23 খানা স্ট্রেট লাইন তোমাকে আঁকতে হবে অল্প একটু জায়গাতে, তাহলে ওটা এরকম আলাদা আলাদা স্ট্রেট লাইন আর হবে না, ওটা না পুরো মিশে যাবে, একেবারে মিশে যাবে না। এটাকেই বলে শক্তি, এটাকেই বলে এনার্জি ব্যান্ড। এই যে অনেকগুলো শক্তি স্তর, এই হিউজ অ্যামাউন্ট অফ শক্তি স্তর পরস্পর পরস্পর গায়ে লেগে রয়েছে, গায়ে লেগে থাকছে, এটাকেই বলে শক্তি স্তর। এই গায়ে লেগে থেকে অবস্থান করাটাকেই বলা শক্তি স্তর। শক্তি স্তরগুলি শক্তিপটি, ঠিক আছে, এনার্জি ব্যান্ড। শক্তি স্তরগুলি যখন পুরো ওভারল্যাপ করে থাকছে, একই জায়গায় ঘিঞ্জি হয়ে থাকছে, তখন তখন আমরা মনে করবো যে ওই এনার্জি লেভেলগুলো, ওই শক্তি স্তরগুলো একটা এনার্জি ব্যান্ড ক্রিয়েট করছে, ব্যান্ড, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কি এনার্জি ব্যান্ডের কনসেপ্ট। কিভাবে এনার্জি ব্যান্ড তৈরি হয়? এইভাবে এনার্জি ব্যান্ড তৈরি হয় যখন তুমি অনেকগুলো পরমাণুকে একদম পাশাপাশি নিয়ে আসবে, খুব কাছাকাছি নিয়ে এসে একটা ক্রিস্টাল তৈরি করতে চাইবে, তখন পরমাণুগুলোর সর্বস্থ কক্ষগুলো ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করে কি করবে, ওরা আরো এক্সট্রা শক্তি স্তর অ্যাড করবে, প্রত্যেকটা শক্তি স্তরে, প্রত্যেকটা শক্তি স্তরে ওরা আরো এক্সট্রা শক্তি স্তর অ্যাড করবে। এর ফলে কি হবে, একটা ইলেকট্রন এখন অনেক অনেক স্পেস পাবে ঘোরার। ও আগে একটা স্ট্রেট লাইনে থাকতো এই 3s এ, এখন 3s ওর শুধু একটা নেই, 10⁻23 খানা 3s আছে, ও যে কোনো 3s এ যেতে পারে, বোঝা গেল? ও 3p, ওই এতগুলো 3p আছে, তারও তারও কত ডবল আছে, 2 ডবল 6 ডবল আছে, বোঝা গেছে? তো এইটা হচ্ছে গিয়ে সিলিকন। এইভাবে আমরা এনার্জি ব্যান্ড ফরমেশন দেখবো, এভাবে এনার্জি ব্যান্ডটা ফরমেট মানে ফর্ম করছে, হলো? তো এইটাকে এইভাবে এখানে রেখে আমরা একটা গ্রাফিক্যালি একটা জিনিসকে ভালো মতো বুঝে নেব। দেখো, তো এইভাবে হচ্ছে। এবার দেখো, আমি এই ছবিতে আবার আসবো, দেখো কিছুক্ষণ বাদে। তাহলে একটা জিনিস খালি মনে রাখো, 3s 3p এই দুটোই কিন্তু সর্ববহিস্থ কক্ষেরই অংশ, বলো, দুটোই কিন্তু যোজ্যতা কক্ষেরই অংশ, দুটো কিন্তু ভ্যালেন্স শেলেরই অংশ। তার মধ্যে যোজ্যতা কক্ষকের মধ্যেও থ্রি, হ্যাঁ, 3s টা, হ্যাঁ, এই 3s মানে থার্ড কক্ষর মধ্যেও 3s টা পুরো ফুল অকুপাইড ছিল, পুরোপুরি ভাবে ভর্তি ছিল, কিন্তু 3p টা পুরোপুরি ভাবে ভর্তি ছিল না, ঠিক আছে? এই দুটো জিনিস খালি খেয়াল রাখো। কি বললাম, সর্ববহিস্থ কক্ষ বা যোজ্যতা কক্ষ হচ্ছে থার্ড কক্ষটা ছিল, থার্ড কক্ষের দুটো যে কক্ষ অরবাইটাল ছিল 3s আর 3p, তার মধ্যে 3s টা পুরোপুরি ভর্তি ছিল, আর 3p টা অর্ধেক বা একদমই 1/3 অংশ, 1/3 অংশ ভর্তি ছিল, 2/3 অংশ খালি ছিল, ঠিক আছে? এইটুকুনি মনে রাখো। এরপরে আমি একটা গ্রাফে চলে আসছি, এই গ্রাফটা খুব ভাইটাল গ্রাফ। আন্তঃআণবিক ব্যবধান, ওটাকে আমি এক্স অক্ষ বরাবর রাখবো, আর শক্তি, শক্তি স্তর, এটাকে আমি ওয়াই অক্ষ বরাবর রাখবো। এবার এটা হচ্ছে অরিজিন, মানে যখন শূন্য, কোনো ব্যবধানই থাকবে না, একটা অ্যাটম আরেকটা অ্যাটমের গায়ের উপর এসে পড়বে। কিন্তু আমি এখানে চারটে পজিশনকে দেখবো। একটা হচ্ছে পজিশন এ, বলছি এটা কি, আর হচ্ছে পজিশন বি। না না, বললাম যে আমি এখন একটা গ্রাফ আঁকছি, এই গ্রাফের এক্স অক্ষতে আমি আন্তঃআণবিক ব্যবধানটাকে লিখবো, মানে দুটো পরমাণুর মধ্যেকার ব্যবধান আর অণুর মধ্যেকার ব্যবধানটাকে লিখছি, আর ওয়াই অক্ষ বরাবর সেই ব্যবধানের উপর নির্ভর করে শক্তি স্তরগুলো কিভাবে আছে সেটা লিখবো, এটুখানি বললাম, ঠিক আছে? এবার এই ব্যবধানেরই মধ্যেই আমি চারটে মান নেব, চারটে ব্যবধানের মান নেব। চারটে ব্যবধানের মান নেব। এ বি সি ডি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এর মধ্যে
দেখো 1s আর 2s টা সব থেকে কাছে থাকবে, সবচেয়ে লোয়ার এনার্জি। এখান থেকে যত উপরে উঠবো তত শক্তি স্তর বাড়ছে তো, তাহলে 1s হবে সবচেয়ে নিচে, এটা হচ্ছে 1s। আচ্ছা 1s কে এখান থেকে শুরু করছি কেন? ধরছি পরমাণুগুলো এখন বিচ্ছিন্ন আছে, মানে আলাদা আলাদা আছে, মানে দুটো পরমাণুর মধ্যে ব্যবধান অসীম। দুটো পরমাণুকে এখনো কাছে আনা শুরু করিনি, দুটো পরমাণুকে এখনো কাছে আনা কি শুরু করিনি, ঠিক আছে? এদের মধ্যে ব্যবধান এখন অসীম। তো সেটা যদি হয় তাহলে অসীমে থাকলে ওদের প্রত্যেকটা পরমাণুর 1s 2s 3s 1s 2s 2p 3s 3p সব আলাদা আলাদা হবে নাকি একসাথে হবে? আলাদা আলাদা হবে। তাহলে দেখো 1s শক্তি স্তরটা, এটা কি 1s, এটা 2s, এটা 2p, তার অনেক উপরে থাকবে 3s 3p, ব্যাস এটা। কিন্তু এইটা আমি জাস্ট বলছি, এই পোর্শনটুকু হবে না, এই পোর্শনটুকু কি হবে বলছি। আমি এখানে ভুল করে এটা করে দিয়েছি। দেখো এখানে আমি বলছি অসীম থেকে অসীমে বলেছি, অসীমে যখন বিচ্ছিন্ন পরমাণুগুলোকে অসীমে রেখেছিলাম তখন ওদের শক্তি স্তরগুলো আলাদা আলাদা ছিল। অসীম মানে কি, ডি এর থেকে বেশি দূরত্ব। ডি মানে কি, একটা এমন একটা দূরত্ব যে দূরত্বে আসলে ওদের ওভারল্যাপ শুরু হয়, তার মানে কি ডি এর আগে অবধি ওদের ওভারল্যাপ হবে না, মানে শক্তি স্তরগুলো আলাদা আলাদা হবে, অবস্থান করবে, ঠিক আছে? এই ছবিটা আগে আঁকো। আর বড় করে আঁকবে বেশ, হ্যাঁ বেশ, এখানে অনেক ঘিঞ্জি হবে। এটা শক্তি স্তর না, কিন্তু এটা হচ্ছে দূরত্ব ব্যবধান। হ্যাঁ, ডি একটা দূরত্ব, সি একটা দূরত্ব, বি একটা দূরত্ব, এ একটা দূরত্ব, ঠিক আছে? আর শক্তি স্তর হচ্ছে এটা 1s 2s, এই যে 1s 2s 2p 3s। আচ্ছা পরমাণুর ব্যাসার্ধটা এ, এখানে পরমাণুর ব্যাসার্ধটা এ, এ এ এই যে এটা না না ছোট হাতের, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। ড্র করো, চলো। তাহলে এখানে প্রথমে কেস 1 লেখো, নিচে লেখো কেস 1। দেখো আন্তরাণবিক ব্যবধান আন্তরাণবিক ব্যবধান ডি, ছোট হাতের ডি, ভেরি ভেরি গ্রেটার দ্যান এ হলে, ডি ভেরি ভেরি গ্রেটার দ্যান এ হলে এন সংখ্যক, বড় হাতের এন সংখ্যক সিলিকন পরমাণুর মধ্যে যোজ্যতা কক্ষের কোনো সমাপতন ঘটে না। সমাপতন ওভারল্যাপিং, সমাপতন ঘটে না। ফলে 3s শক্তি স্তরে
3s শক্তি স্তরের 2n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে 2n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে 2n সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে। 2n সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে এবং 3p শক্তি স্তরের 6n কোয়ান্টাম শক্তি স্তরে 6n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে 6n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে 2n সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে। এখানে লিখে দাও 1s2 2s2 2p6 3s2 3p2। দেখো এটা কিন্তু লিখিয়ে দিয়েছি, কেস ওয়ান যেটা লেখালাম সেটা কিন্তু আমরা আগে ব্যাখ্যা করে দিয়েছি, তাই না? কিন্তু এবার গ্রাফিক্যালি দেখাচ্ছি। এবার দেখো আমি ডি থেকে এগোবো, মানে এন সংখ্যক পরমাণুকে আরো কাছে আনবো। কতটা কাছে আনবো? সি অব্দি আনবো। ঠিক আছে, কি বললাম? সি অব্দি আনবো। ঠিক আছে, আবার বলো। হ্যাঁ, 3s এর 2n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে 2n সংখ্যক ইলেকট্রন থাকে। হয়েছে? আচ্ছা এদিকে দেখো, তাহলে এই 3s এ কটা শক্তি স্তর আছে? 2n। 3p তে কটা আছে? 6n। যত কাছে আনবে আস্তে আস্তে 2n আর 6n নিজেদের কাছে আস্তে আস্তে আলাদা আলাদা হতে থাকবে। না না, পুরো ডটেড লাইন, পুরো কন্টিনিউয়াস লাইন। ঠিক আছে, এরকম ভাবে দুটো স্প্লিট হতে থাকবে। এবার তুমি ভাবছো এটা কি, এটা কি হচ্ছে? দেখো এই 3p2 6n খানা 3p2 আছে। কটা আছে? 6n খানা 3p2 আছে। যে n খানা পরমাণুকে কাছাকাছি আনবে, এই 3p2 গুলো এরকম ভাবে মানে বেঁকে যাবে একে অপরের, মানে গায়ে লেগে লেগে এরা একই জায়গায় যদি গোতাও তাহলে কি হচ্ছে, ওরা বেঁকে বুকে যাবে। ঠিক আছে, তার জন্য এখানে কিন্তু ভেবো না যে এটা কি, এটা কি বলতো, এটা হচ্ছে তোমাকে এখান থেকে ভাবো 6n খানা আঁকতে হবে বা 10⁻23 খানা এরকম স্ট্রেট লাইন আঁকতে হবে। এবার যদি এই 10⁻23 খানা স্ট্রেট লাইন আঁকো একই জায়গাতে, শুধু এই একটা দাগে 10⁻23 খানা স্ট্রেট লাইন তুমি ঢোকাতে পারবে না, ও আস্তে আস্তে মোটা হবে। ধরো এইটুখানি পাইপটা, এইটুখানি তোমার 10⁻23 খানা তার ঢোকাতে হবে, তাহলে পাইপটা কি হবে? ফেটে যাবে না? পাইপটা ফেটে যাবে তো, এটা হচ্ছে যেন ফেটে যাচ্ছে, কিন্তু ফেটে এরকম দেখতে হয়ে যাচ্ছে, যেরকম দুদিকে চৌচির হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু পুরো সলিড, এটা হচ্ছে এনার্জি ব্যান্ড ফর্ম করছে দেখো আস্তে আস্তে, এখনো দেখো মিট করেনি। আর 3s তো সেরকম, 3s এ কটা আছে? 4n খানা, 4n না 2n খানা, 2n খানা এনার্জি শক্তি স্তর আছে। হ্যাঁ সেটাও, হ্যাঁ এই যে সেটাও এরকম ভাবে হচ্ছে। ঠিক আছে, এটা করো। এটা কত দূর আসলো? সি অব্দি। কত দূর আসলো? সি অব্দি। সি এর সবে ভেতরে ঢুকেছে, বি অব্দি এখনো পৌঁছায়নি। আমি এখানে এঁকে দিই, এটা পরে হবে লাগবে। এটা সি এর থেকে বি এর মধ্যে, এটার মধ্যে দেখো এরকম গোল হয়ে যাবে, মানে মিশে যাবে।
হ্যাঁ আঁকো, এই যে এতদূর আঁকো, যতটুকু আঁকলাম। বুঝলে? না দিতে হবে না, শেড দিতে হবে না। শেড দিলাম কেন? আমি কেন শেড দিয়েছি? বোঝানোর জন্য যে শক্তি স্তর আছে ওখানে, ওটা কিন্তু পুরো একদম, বুঝলে? এগুলো হচ্ছে এনার্জি ব্যান্ড ফর্ম হচ্ছে। এনার্জি ব্যান্ড মানে কি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ এই যে লেগে গেছে। থ্রি এস, থ্রি এস ওপরের দিকে উঠছে আর থ্রি পি নিচের দিকে নামছে, নামতে নামতে দুজন মিশে গেছে, বুঝলে? এখানে এসে থ্রি এস আর থ্রি পি মিশে যাবে। আচ্ছা, কোনটা সলিড না? হ্যাঁ এটাও সলিড, এটাও সলিড, কিন্তু আমি শেড দিইনি। শেড দাও, শেড দিইনি, শেড দেওয়ার দরকার নেই, নোংরা লাগবে তাই। এটাও সলিড, পুরো ব্যান্ড মানেই সলিড, ঠিক আছে? তো লেখো কেস টু, কেস টু। আন্তরাণবিক ব্যবধান সি ভেরি ভেরি গ্রেটার দ্যান এ। আন্তরাণবিক ব্যবধান সি ভেরি ভেরি গ্রেটার দ্যান এ। সি, সি, হ্যাঁ আন্তরাণবিক ব্যবধানটা যখন সি হচ্ছে, গ্রাফে সি পয়েন্টটা দেখতে পাচ্ছ তো কোনটা? এই যে সি পয়েন্ট, এই যে এই পজিশনে কিভাবে ওভারল্যাপ করছে সেটা এখন লিখবে। সি ভেরি ভেরি গ্রেটার দ্যান এ, কিন্তু সি লেস দ্যান ডি, কিন্তু সি লেস দ্যান ডি, সি লেস দ্যান ডি, ডি এর থেকে ছোট কিন্তু এর থেকে অনেক বড়। দেখো এক্ষেত্রে, এক্ষেত্রে যোজ্যতা কক্ষের সমাপতন হে এ এ, আবার সি লেস দ্যান ডি, কিন্তু সি লেস দ্যান ডি, ডি এর থেকে ছোট কিন্তু এর থেকে অনেক বড়। না 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 না, এটা এমনি নয়, এমনি সি লেস দ্যান ডি, লেস দ্যান ডি, ডি ডি, দিল্লি দিল্লি, সি লেস দ্যান দিল্লি, হ্যাঁ দিল্লি, দীপিকা, বুঝলি? হ্যাঁ চলো, হ্যাঁ ডি হলে এক্ষেত্রে, এক্ষেত্রে যোজ্যতা কক্ষের সমাপতন ঘটে। এক্ষেত্রে যোজ্যতা কক্ষের সমাপতন, এক্ষেত্রে যোজ্যতা কক্ষের সমাপতন ঘটা শুরু হয়। থ্রি এস এবং থ্রি পি শক্তি স্তর, শক্তি স্তর থ্রি এস এবং থ্রি পি শক্তি স্তরের মান, থ্রি এস এবং থ্রি এস এবং থ্রি পি শক্তি স্তরের মান বৃদ্ধি ও হ্রাস পায়, বৃদ্ধি ও হ্রাস পায়। এ দেখো থ্রি এস এর মান দেখো বৃদ্ধি পেল, উপরের দিকে উঠছে, আর থ্রি এস এর মান দেখো হ্রাস পেল। থ্রি পির মান দেখো বৃদ্ধি পেল, থ্রি পির মান দেখো হ্রাস পেল। বুঝলে যেটা লেখালাম? থ্রি এস আর থ্রি পির মান বৃদ্ধি বা হ্রাস পায়। এ দেখো থ্রি এস এইভাবে আসছিল, এসে এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু থ্রি এস এইভাবে এসে এইভাবে নিচে নেমে গেছে, মানে কি কমে গেল না থ্রি এস? এটা তো এনার্জি লেভেল, এনার্জি লেভেলে থ্রি এস এই বরাবর যাওয়ার কথা, কিন্তু দেখো থ্রি এস দেখো এই বরাবর থেকে উপর থেকে নিচে নেমে গেল, তাহলে কি থ্রি এস কমলো নাকি কমলো না? শক্তিটা, শক্তিটা কমে গেল। আবার দেখো থ্রি এস দেখো এদিক থেকে দেখো উপরে উঠে গেল, থ্রি এস আবার বেড়েও যাচ্ছে, কমে যাচ্ছে বেড়েও যাচ্ছে। থ্রি পিটাও দেখো এই দেখো কমে গেল, থ্রি এসটা থ্রি পিটা আবার বেড়ে গেল। তাহলে যে কমে যাওয়া বেড়ে যাওয়া, শুধু কিন্তু যেমন এই দুটো আছে, এর মধ্যে অজস্র প্রায় কয়েক কোটি লক্ষ কোটি 10⁻23 থেকেও বেশি সংখ্যক শক্তি স্তর এখানে আছে, লাইন। বুঝা গেল? লেখো, দেখো এক্ষেত্রে আমাদের
2n সংখ্যক আলাদা, 2n সংখ্যক পৃথক, 3s কক্ষ, 2n সংখ্যক পৃথক 3s কক্ষ, 2n সংখ্যক পৃথক 3s কক্ষ, এবং 6n সংখ্যক পৃথক 3p কক্ষ পাবো। লিখেছো এতদূর? পাবো 6n সংখ্যক পৃথক 3p কক্ষ পাবো, ঠিক আছে। এদিকে দেখো 3p আর 4s এর মধ্যে একটা এনার্জি গ্যাপ ছিল না, 3bs যা আর 3p যা, এই শক্তিটার মধ্যে পার্থক্য ছিল একটা, দুটো শক্তির মানের মধ্যে এ দেখো পার্থক্যটা ছিল, ডির পরেও ছিল, কিন্তু যত সি অবধি এসছো পার্থক্যটা দেখো ছোট হচ্ছে, দেখো ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, ঠিক আছে। লেখো এই 3s ও 3pর মধ্যে শক্তির স্তর, শক্তির ব্যবধান, এই 3s এবং একই সাথে এই 3s এবং 3pর মধ্যে শক্তির পার্থক্য ক্রমশ কমতে থাকে। এবং প্রতি ঘন সেমিতে 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণুর অবস্থান তাদের শক্তি স্তরগুলিকে পরমাণুর অবস্থান তাদের শক্তি স্তরগুলিকে আরো কাছে নিয়ে আসে, তাদের শক্তি স্তরগুলিকে আরো কাছে নিয়ে আসে এবং একটি ব্যান্ডের আকার গঠন করে। তাদের শক্তি স্তরগুলিকে আরো কাছে নিয়ে আসে এবং একটি ব্যান্ডের আকার গঠন করে, এটা ব্যান্ড। এবং এই শক্তি স্তরগুলিকে আরো কাছে নিয়ে আসে এবং ব্যান্ডের আকার গঠন করে, এদেরকে শক্তিপটী বা এনার্জি ব্যান্ড বলে। হচ্ছে হয়েছে সুপ্রীতি? হ্যাঁ, তো দেখো এরপরে আমি সি থেকে বি এর দিকে এগোবো।
সি এর থেকে বি, দেখো তো সি থেকে এই যে বি 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 এই বিতে দেখো তো, দেখো তো তুমি এই যে তুমি যেখানে যে পাচ্ছ এই পুরো রিজিয়নটা, এই যে পুরো রিজিয়নটা এখানে দেখো কোনটা 3s আর কোনটা 3p তুমি বুঝতে পারবে না। এক হয়ে গেছে, পুরো মিলে গেছে, বুঝলে পুরো বিতে। তো এই যে এত দূর রাখো, শুধু এখান থেকে এত দূর রাখবে, এ অবধি যাবে না, এ অবধি যাবে না, ঠিক আছে, আর এখানেও যাবে না বেশি। আঁকা হয়েছে? সাড়ে 12টা। এবার দেখো, এবার লেখো কেস 3, যখন আন্তরাণবিক ব্যবধান ইকুয়ালস টু বি। কেস 3, কেস 3, যখন আন্তরাণবিক ব্যবধান, যখন আন্তরাণবিক ব্যবধান ইকুয়ালস টু বি গ্রেটার দ্যান এ, গ্রেটার দ্যান এ, বি গ্রেটার দ্যান এ। দেখো এক্ষেত্রে, এক্ষেত্রে পরমাণুগুলো, এক্ষেত্রে পরমাণুগুলো এতটাই কাছাকাছি এসে যায়, এক্ষেত্রে পরমাণুগুলো এতটাই কাছাকাছি এসে যায় যে থ্রি এস এবং থ্রিপির মধ্যেকার শক্তির পার্থক্য থাকে না। 3s এবং 3pর মধ্যেকার কোনো শক্তির পার্থক্য থাকে না। 3s এবং 3pর মধ্যেকার কোনো শক্তির পার্থক্য থাকে না। এবং উচ্চতর শক্তি স্তরের সাথে নিম্নতর শক্তি স্তর মিশ্রিত হয়। উচ্চতর শক্তি স্তরের সাথে নিম্নতর শক্তি স্তর মিশ্রিত, মিশ্রিত, মিশে যায়, মিশে যায়, মিশ্রিত হয়। বোঝা গেল? উচ্চতর শক্তি স্তর মানে কি 3p, দেখো 3pর এই এনার্জি ব্যান্ডের সাথে এর এনার্জি ব্যান্ড মিশে যাচ্ছে। এবং দেখো, এবং মোট বলো কটা কোয়ান্টাম শক্তি স্তর পাবো? 3s এর জন্য দুটো ছিল, দুটো ছিল, দুটো ছিল, দুটো ছিল, দুটো ছিল, দুটো মিশে গেল। 3pর জন্য 6n 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 মিশে গেল। টোটাল তাহলে এখন কত কত পাবো? 8n, 2n 3s এর, এবং দেখো এবং মোট 8n শক্তি স্তরে কোয়ান্টাম শক্তি স্তর, এবং মোট 8n কোয়ান্টাম শক্তি স্তর নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে, নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে। ঠিক আছে, অবস্থান করে, যার মধ্যে বলতো কত
কত সংখ্যক ইলেকট্রন আছে? 3s2 তে 2, তোমাকে বলো তার মধ্যে কটা ইলেকট্রন আছে সেটাকে বলো, ইলেকট্রন সংখ্যাটা বলো। 3s2 তে কটা ইলেকট্রন ছিল? দুটো। তাহলে n সংখ্যক 3s2 তে মানে 2n সংখ্যক শক্তি স্তরে কটা ইলেকট্রন ছিল? হ্যাঁ, 2n। 3s থেকে 2n ইলেকট্রন আর 3p থেকে 2n ইলেকট্রন, তাহলে 2n 2n। হ্যাঁ, লেখো। এবং তার মধ্যে 4n সংখ্যক ইলেকট্রন, 4n সংখ্যক ইলেকট্রন 4n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে অবস্থান করে। 4n সংখ্যক ইলেকট্রন 4n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তরে অবস্থান করে এবং বাকি কত? বাকি 4n, 8n মাইনাস 4n বা 4n, বাকি 4n সংখ্যক শক্তি স্তর খালি থাকে, হয়েছে? এবার দেখো এই খালি আর ভর্তিটা এরকম পৃথক হয়ে যাবে। মানে কি হচ্ছে দেখো, তুমি এখানে পাবে শক্তি স্তর, কিন্তু এটা আর পাবে না, এই একটা গ্যাপ তুমি পেয়ে যাবে, থেকে যাবে। কোথায় গো লাল লাল হালকা ডট? এটা হচ্ছে গিয়ে লাল লাল হালকা ডট না, এটা হচ্ছে তোমার এনার্জি গ্যাপ, মানে হচ্ছে গিয়ে আবার ওরা আলাদা হয়ে যাবে। দেখো এইটার মধ্যে ফাঁকা অংশ আছে, এই দেখো এটা একসাথে হয়ে গেছিল তো, এবার আবার ওরা আলাদা হয়ে গেল, এই দেখো এখানে একটা এখানে একটা, ঠিক আছে? আ- ওরা আবার আলাদা হয়ে গেল, ওরা আবার আলাদা হয়ে গেল। ওরা আবার আলাদা হয়ে গেল, ঠিক আছে? এবার এখানে এসে এই 1sও স্প্লিট করে যাবে, 2sও স্প্লিট করে যাবে, মিশবে না, স্প্লিট করে যাবে, 2pটাও আলাদা হয়ে যাবে, এরকম করে দাও, এটা কাটা হয়ে যাবে তখন। হ্যাঁ, স্প্লিট করে দাও। ওটা ওখানে কি হচ্ছে নাকি? স্প্লিট করা কোথায় দেখো, এ থেকে একটু এগিয়ে স্প্লিট করবে, এ থেকে একটু এগিয়ে গিয়ে স্প্লিট করবে, আর বাকি অংশ থাকবে না, ঠিক আছে? ওভারল্যাপ করে যাবে। হয়েছে? সুপ্রীতি? হ্যাঁ হয়েছে। হ্যালো 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 হ্যালো, হেজি আসছে। করাচ্ছি। এক্ষেত্রে
4n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তর, কেস 4 এর ক্ষেত্রে যখন আন্তঃআণবিক ব্যবধান a, এক্ষেত্রে 4n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তর 4n সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে 4n সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে 4n সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে আলাদা একটি শক্তিপটি গঠন করে, আলাদা একটি শক্তিপটি গঠন করে এবং বাকি 4n সংখ্যক এবং বাকি 4n সংখ্যক এবং বাকি 4n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তর এবং বাকি 4n সংখ্যক কোয়ান্টাম শক্তি স্তর ফাঁকা অবস্থায় আলাদা একটি শক্তি স্তর শক্তিপটি আলাদা একটি শক্তিপটি গঠন করে। হয়েছে, লেখা হয়েছে? এ দেখো এবার ছবিতে, এই দেখো এই অবস্থায় at a, এইটা এখানে এখান থেকে এত অবধি 4n খানা শক্তি স্তর আছে, 4n খানা ইলেকট্রনও আছে, এটা মিলে যে শক্তিপটি গঠন করে সেটাকে বলে যোজ্যতাপটি। যোজ্যতাপটি, ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এটাকে বলে যোজ্যতাপটি, ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড। এবার এদিকে দেখো তৃষা, এখান থেকে এই যে এ, এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি 4n কোয়ান্টাম শক্তি স্তর পুরো ফাঁকা, এখান থেকে এত অবধি 4n কোয়ান্টাম শক্তি স্তর পুরো ফাঁকা, এটাকে বলে পরিবহন পটি। কি বলে? পরিবহন পটি বা ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। কি বলে? কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড and conduction band, V.B, C.B, VB, CB, valence band and conduction band। এক্ষুনি পাঠাচ্ছি। দেখো তো, এই এখান থেকে ছবি তোলা যায়, জানো তো? এই দেখো, ও কান্ট ইউজ ডুও মুভমেন্ট, আচ্ছা আচ্ছা, না না করা যাবে না, তোমার ভিডিও অফ, না করা যাবে না, ডুও থেকে ছবি তোলা যায়। একটা একটা এখানে যে একটা অপশন আছে মুভমেন্ট শেয়ার করার, মানে সেখানে আছে একটা টাচ করলে, সেটা তোমার দেখবে একবার, যদি কখনো বন্ধুর সাথে করো করে দেখবে। হয়েছে? তাহলে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, যোজ্যতা পটি আর পরিবহন পটি। তাহলে বলো, যোজ্যতা পটি আর পরিবহন পটির মধ্যে কোথায় ইলেকট্রন থাকে? যোজ্যতা পটিতে থাকে।
পলিমার বডিতে থাকে না। কার ক্ষেত্রে? সিলিকনের ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে। ঠিক আছে। আর এই যে মাঝের যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা, এই যে দেখো, যোজ্যতা পটির সর্বোচ্চ শক্তি স্তর, যোজ্যতা পটির সর্বোচ্চ শক্তি স্তরের শক্তি আর পরিবহন পটির সর্বনিম্ন শক্তি স্তরের শক্তির মধ্যে যে পার্থক্য, এইটাকে বলে নিষিদ্ধ অঞ্চল। নিষিদ্ধ অঞ্চল, বা বাংলার থেকে ইংলিশ নামটা খুব সুন্দর, গ্যাপটা, গ্যাপটা, এনার্জি গ্যাপটা, শক্তির যে পার্থক্যটা, বা ফরবিডেন এনার্জি গ্যাপ, ফর BIDDEN, ফরবিডেন এনার্জি গ্যাপ, ইংলিশ টার্মটা ইউজ করবে, অনেক বেশি সুন্দর। নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ। বোঝা গেল? লেখো লেখো, দেখো সুপ্রীতি লিখেছো, লিখতে পারলে কিনা। নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ হলো? হ্যাঁ লেখো লেখো, লিখে নাও। হুম, তা এইটা হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ডের পুরো থিওরি। তাহলে এনার্জি ব্যান্ড কটা হচ্ছে? দুটো এনার্জি ব্যান্ড হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড ইজ ফুললি অকুপাইড, পুরোপুরিভাবে ও অধিগ্রহণ হয় ইলেকট্রন দ্বারা। ইলেকট্রন পুরোপুরিভাবে ভ্যালেন্স ব্যান্ডে উপস্থিত থাকে, কন্ডাকশন ব্যান্ড পুরো ফাঁকা থাকে, ফর ফর অর্ধপরিবাহী। এবার আমরা না এই এই এনার্জি ব্যান্ডের উপর বেস করে পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরকের পার্থক্যটা করব। পার্থক্য মিন্স ডিটেল স্টাডি করব, ঠিক আছে। কিন্তু লেখো যে দেখো, হ্যাঁ শুনছি, তারা বলছি। দেখো যোজ্যতা, যোজ্যতা পটির, প্যারা করে প্যারা করে, দেখো যোজ্যতা পটির সর্বোচ্চ শক্তি স্তর, যোজ্যতা পটির সর্বোচ্চ শক্তি স্তর এবং এবং পরিবাহী পটির সর্বনিম্ন শক্তি স্তর এর মধ্যে পার্থক্যকে, এর মধ্যে শক্তির পার্থক্যকে নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ বলে। নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন এনার্জি গ্যাপ বলে। ঠিক আছে, এটাই আজকে এতদূরই থাকবে। এনার্জি ব্যান্ড ইন সলিড। দেখো ব্যাপারটা পড়ো, ব্যাপারটা আমি বলছি পরীক্ষা আসবে না, কিন্তু ব্যাপারটা জানলে তুমি দেখবে কতটা ক্লিয়ার হয় তোমার সেমিকন্ডাক্টর কনসেপ্ট। আমি বলছি এই জিনিসটা পরীক্ষা আসবে না, কিন্তু জাস্ট একবার দেখো। এটা পুরো আজকের দিনটা পুরো ডেডিকেটেড করেছি, মানে একটা জিনিস মনে রাখবে, যেটা খুবই ভাইটাল, জিনিসটা খুবই ভাইটাল, ঠিক আছে। তো পড়ো, আর পড়ে দেখো, কিছু বুঝতে অসুবিধা হলে, কোনো কিছু অসুবিধা হলে জানাও, ঠিক আছে। হুম, চলো টাটা, রোববার দিন দেখা হবে আবার।